আসসালামু আলাইকুম, স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়াল ক্লাসে আলোচনা করছি সালোক সংশ্লেষণের গুরুত্ব নিয়ে। সালোক সংশ্লেষণ উদ্ভিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জৈবিক প্রক্রিয়া। এর মাধ্যমে উদ্ভিদ শক্তি এবং খাদ্য উৎপন্ন করে। আলোক পর্যায়ে উদ্ভিদ এটিপি এবং এনএডিপিএইচ তৈরি করে, পরবর্তীতে কেলভিন চক্রে গিয়ে কার্বনের বিজারণ ঘটিয়ে খাদ্য তৈরি করে। উদ্ভিদ আলোক পর্যায়ে এটিপি এবং এনএডিপিএইচ তৈরি করে, এটি দিয়েই কিন্তু উদ্ভিদ তার জীবন পরিচালিত করতে পারত। এটিপিকে আমরা বায়োলজিক্যাল কয়েন বলি, এনএডিপিএইচ একটি বিজারিত শক্তি, এটি দিয়েই উদ্ভিদ সার্ভাইভ করতে পারত। কিন্তু উদ্ভিদ খুব ভালো করে জানে যে কিছুক্ষণ পরেই সন্ধ্যা আসবে, রাত নামবে, অর্থাৎ এই টাইমে সে আর আলো পাবে না, অর্থাৎ সে আর আলোক শক্তিকে ব্যবহার করে এটিপিও তৈরি করতে পারবে না। বিধায় সে পূর্ব প্রস্তুতি হিসেবে এটিপি এবং এনএডিপিএইচকে ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে খাদ্য তৈরি করে এবং রাতের বেলায় শ্বসনের মাধ্যমে এই খাদ্য থেকে আবার শক্তি সংগ্রহ করে সে সার্ভাইভ করে। উদ্ভিদ আলোক শক্তিতে উৎপন্ন এটিপি এবং এনএডিপিএইচ দিয়ে যে খাদ্য তৈরি করে, এই খাদ্যটা মূলত প্রতিকূল পরিবেশে তাকে সাপোর্ট দেয়। অর্থাৎ সে যে খাদ্যগুলো তৈরি করতেছে, এই খাদ্যগুলোকে সে সঞ্চয় করতেছে প্রতিকূল অবস্থার সম্মুখীন হওয়ার জন্য। আমরা জানি একটি যখন অঙ্কুরিত চারা গাছ জন্মায় তখন চারা গাছ সাদা হয়, তথা সেখানে লিউকোপ্লাস্ট থাকে। আর লিউকোপ্লাস্ট খাদ্য তৈরি করতে পারে না, সেখানে খাদ্য সঞ্চয় থাকে বা ছিল। সেই খাদ্য দিয়েই একটা অঙ্কুরিত চারা গাছ বৃদ্ধি পায়, তার পাতাগুলো আস্তে আস্তে সবুজ হয়, ওগুলো আবার ফটোসিনথেসিসে সক্ষম হয় এবং তখন তারা খাদ্য তৈরি করতে শেখে। শিক্ষার্থী বন্ধুরা, যদি উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে সে খাদ্যগুলোকে রিজার্ভ না করত, সঞ্চয় না করত, তাহলে সে নিজেকে কখনোই প্রতিকূল অবস্থার মুখোমুখি করাতে পারত না, সে কখনোই চারা জন্মাতে পারত না। অর্থাৎ উদ্ভিদ তার ফলে বা মূলে বা বীজে বা পাতায় বা কাণ্ডে যে কোনো অংশে যে খাবারগুলো সঞ্চয় করতেছে, সে খাবারগুলো মূলত তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং সেগুলো অবশিষ্ট জীবগুলো ব্যবহার করে থাকে। যেমন আমরা ভাত খাচ্ছি, ধানের ভেতরে যে চাল থাকে সেই চালের ভেতরে শর্করা জমা রাখা হয়েছে, সেই শর্করাগুলো কিন্তু আমাদের জন্য জমা রাখা হয়নি, সেখানে শর্করাগুলো জমা রাখা হয়েছে তার চারা গাছের জন্য, তার বাচ্চার জন্য, তার বেবির জন্য। কিন্তু আমরা সেই সঞ্চিত খাবারগুলো ভক্ষণ করে সার্ভাইভ করতেছি। অর্থাৎ উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে যে খাদ্যগুলোকে জমা করতেছে, সেই জমাকৃত খাবারগুলো সমস্ত জীবকুল ভক্ষণ করতেছে বা সেই খাবারগুলো তারা সংগ্রহ করতেছে। আমরা 1 নম্বর পয়েন্টে দেখিয়েছি রিজার্ভ ফুড, অর্থাৎ সালোক সংশ্লেষণের মাধ্যমে সবুজ উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং এই শর্করা জাতীয় খাদ্যগুলোকে তারা জমাও রাখে। পরবর্তীতে শর্করা জাতীয় খাদ্যগুলো আরও অন্যান্য খাদ্যে রূপান্তরিত হয়। আমরা 2 নম্বর বিষয় দেখতেছি অরিজিন অফ এনার্জি। আমরা জানি যে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য এবং সূর্য থেকে আগত আলোক শক্তিকে প্রথম ব্যবহার করে সবুজ উদ্ভিদ এবং সেই শক্তিকে ব্যবহার করে সে রাসায়নিক শক্তি তৈরি করে এটিপি এবং এনএডিপিএইচ। এই এটিপি এবং এনএডিপিএইচ রাসায়নিক শক্তি দিয়েই সে আবার শর্করা জাতীয় খাদ্য বা বিভিন্ন বস্তু তৈরি করছে, অন্যান্য রাসায়নিক শক্তিতে রূপান্তর করছে এবং সেই শক্তিগুলি কিন্তু আমাদের দেহে সঞ্চালিত হচ্ছে। অর্থাৎ একটি বাস্তুতন্ত্রে যে যত জীব থাকে, সেই জীবগুলোর জন্য যত এনার্জির প্রয়োজন, সকল এনার্জি এই সালোক সংশ্লেষণ থেকেই আসে। কারণ পৃথিবীর কোনো জীবই সরাসরি আলোক শক্তিকে ব্যবহার করতে পারে না, শুধুমাত্র সালোক সংশ্লেষী জীব ছাড়া। অর্থাৎ সালোক সংশ্লেষী জীব আলোক শক্তিকে ব্যবহার করে খাদ্য তৈরি করে, সে খাদ্যগুলো সঞ্চয় করে আর পরবর্তীতে সেখান থেকে খাদ্যের মাধ্যমে শক্তি বিভিন্ন জীবকুলে সঞ্চালিত হয়। বাস্তুতন্ত্রের যে ট্রফিক লেভেলগুলো রয়েছে, আমরা জানি এই ট্রফিক লেভেলগুলোতে ধারাবাহিকভাবে খাদ্যগুলো আস্তে আস্তে সঞ্চালিত হয়। আমরা এটাই দেখিয়েছি যে অরিজিন অফ এনার্জি, ফটোসিনথেসিসই হচ্ছে মূলত সকল জীবের এনার্জির উৎস, আর ফটোসিনথেসিসের উৎস হচ্ছে আলো। অর্থাৎ এজন্য আমরা বলি আলোই মূলত সব জীবের উৎস। তবে আলো থেকে আসে ফটোসিনথেসিস আর ফটোসিনথেসিস থেকে আসে সব শক্তি।
আমরা 3 নম্বর পয়েন্টটি ব্যাখ্যা করব, মেইনটেনেন্স অফ বায়োকেমিক্যাল রিয়াকশন। কোষের প্রোটোপ্লাজমের ভেতরে বিভিন্ন জৈবিক রাসায়নিক বিক্রিয়া চলে, এদেরকে আমরা বিপাক বলি। এই বিপাক কার্যগুলো সম্পাদনের জন্য শক্তির প্রয়োজন, এটিও সালোক সংশ্লেষণের মাধ্যমেই আসে। এই বিপাক কার্যাবলী পরিচালনা করার জন্য বিভিন্ন রাসায়নিক বস্তুর প্রয়োজন। আর আমরা জানি যে সালোক সংশ্লেষণের মাধ্যমে প্রথম উৎপাদিত সরল শর্করা গ্লিসারালডিহাইড 3 ফসফেট, যেটাকে আমরা বলি G3P। এই গ্লিসারালডিহাইড 3 ফসফেট, যেটাকে আমরা বলি G3P, এই সরল শর্করা পরবর্তীতে যে কোনো বস্তুতে কনভার্ট হতে পারে। এটা প্রয়োজনে অ্যামাইনো অ্যাসিড হতে পারে, এটি প্রয়োজনে গ্লুকোজ হতে পারে, এটি প্রয়োজনে গ্লিসারল হতে পারে, এটি প্রয়োজনে ফ্যাটি অ্যাসিড হতে পারে। অর্থাৎ যে কোনো বস্তুতে গ্লিসারালডিহাইড 3 ফসফেট অর্থাৎ কার্বন বিজারণের যে প্রথম উৎপাদিত সরল শর্করা, এটি প্রয়োজনে বিভিন্ন বস্তুতে কনভার্ট হতে পারে এবং এই বস্তুগুলো পরবর্তীতে বিভিন্ন বিপাক ক্রিয়ায় অংশ নেয়। অর্থাৎ বিপাক ক্রিয়ার জন্য যে শক্তি এবং বস্তুর প্রয়োজন, সেই শক্তি এবং বস্তু দুটোই সরবরাহ করে আমাদের সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। আমরা পরবর্তী বিষয়টা দেখতেছি যে এনভায়রনমেন্টাল গ্যাস ব্যালেন্স। আমরা জানি আমাদের পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে বায়ুমণ্ডলে 0.03% এবং অক্সিজেনের পরিমাণ হচ্ছে 21%। পরিবেশে একসময়, আজ থেকে 5 বিলিয়ন বছর পূর্বে পরিবেশে একসময় অক্সিজেন গ্যাস ছিল না। বায়ুমণ্ডলে যে এই যে হিউজ পরিমাণে 21%, অনেক, এই 21% অক্সিজেন গ্যাসগুলো এসেছে শুধুমাত্র সালোক সংশ্লেষণ থেকে এবং এতে সবথেকে বেশি অবদান রেখেছে শৈবাল, সামুদ্রিক শৈবাল। এরা বিপুল পরিমাণে ফটোসিনথেসিসের মাধ্যমে বায়ুমণ্ডলে এই পরিমাণ অক্সিজেন রিজার্ভ করেছে এবং এর ফলে পরিবেশ শীতল হয়েছে, পরিবেশ ভারসাম্যতা ফিরে পেয়েছে। শ্বসনের ফলে বা দহনের ফলে পরিবেশে প্রতিনিয়ত কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বৃদ্ধি পাচ্ছে এবং শ্বসন এবং দহনে অক্সিজেন গ্যাসের পরিমাণ কমে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস, এটি যদি অতিরিক্ত বেড়ে যায় তাহলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে, আর তাপমাত্রা বেড়ে গেলে জীবকুলের উপরে মারাত্মক প্রভাব পড়বে। সালোক সংশ্লেষণ কার্বন ডাইঅক্সাইড গ্রহণের মাধ্যমে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখতেছে এবং অক্সিজেন নির্গমনের মাধ্যমে পরিবেশে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখতেছে। আমরা এটি ব্যাখ্যা করলাম যে আমাদের পরিবেশের যে গ্যাসীয় ভারসাম্য, এটি সালোক সংশ্লেষণ দ্বারা রক্ষা হয়। কারণ আমরা যে শ্বসন করতেছি এর ফলে আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি, আর উদ্ভিদ ঠিক তার উল্টোটা করতেছে। সালোক সংশ্লেষণের সময় সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করতেছে, ফলে পরিবেশে গ্যাসীয় ভারসাম্যটা স্বাভাবিক থাকতেছে। আমরা আরেকটা ব্যাখ্যা করব বন্ধুরা, প্ল্যান্ট গ্রোথ, উদ্ভিদের বৃদ্ধি। আমরা জানি যে উদ্ভিদের বৃদ্ধি হয় বস্তু দ্বারা, জৈব বস্তু জমা করে 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 তারা বৃদ্ধি সাধন হয়। আর জৈব বস্তুগুলো প্রথম কোথা থেকে আসে? অজৈব বস্তু থেকে আসে। আর অজৈব বস্তুগুলো প্রথম জৈব বস্তুতে কনভার্ট হয়, যেটাকে আমরা বলি কার্বন অ্যাসিমিলেশন, কার্বন আত্তীকরণ। এটিকেই তো আমরা বলি কার্বন বিজারণ চক্র। অর্থাৎ সালোক সংশ্লেষণের মাধ্যমে পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড, অজৈব কার্বন ডাইঅক্সাইডগুলোকে আমরা জৈব কার্বনে রূপান্তরিত করি, শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। আর এই বস্তুগুলো দিয়েই তো উদ্ভিদের দেহ সজ্জিত হয়, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি সম্পন্ন হয়। অর্থাৎ সালোক সংশ্লেষণ উদ্ভিদকে তার বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তিও যোগায়, আবার প্রয়োজনীয় বিভিন্ন রাসায়নিক বস্তুও সরবরাহ করে, জৈব বস্তু সরবরাহ করে। আমরা সর্বশেষ ব্যাখ্যাটাই করব, ইন বেসিক নিডস, যেটাকে আমরা বলি মৌলিক চাহিদা। আমরা জানি যে আমাদের মানুষের মৌলিক চাহিদা বা প্রত্যেকের মৌলিক চাহিদা হচ্ছে 5টি: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। অন্ন হিসেবে আমরা ধরতে পারি যে আমাদের খাদ্যের প্রয়োজন। সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ যে খাদ্য তৈরি করে, আর খাদ্যগুলো তৈরি করার পর উদ্ভিদ যে খাদ্যগুলো সঞ্চয় করতেছে, সেই সঞ্চিত খাবারগুলো আমরা খেয়ে জীবন ধারণ করতেছি। অর্থাৎ সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ আমাদেরকে খাদ্য সরবরাহ করছে। বস্ত্র নিয়ে কথা বলতে গেলে আমাদের কিভাবে বলতে হবে, উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে গ্লুকোজ তৈরি করে এবং আমরা জানি গ্লুকোজ 2 প্রকার, একটাকে আমরা বলি আলফা ডি গ্লুকোজ, একটাকে আমরা বলি বিটা ডি গ্লুকোজ।
যদি উদ্ভিদ ফটোসিনথেসিসের মাধ্যমে বিটা ডি গ্লুকোজ তৈরি করে, এই গ্লুকোজগুলো পরস্পর বন্ধনে যুক্ত হয়ে সেলুলোজ অণু গঠন করে, আর সেলুলোজ তন্তুগুলো পরস্পর সজ্জিত হয়ে সেলওয়াল সৃষ্টি করে। এটি উদ্ভিদের গাঠনিক উপাদান। আর এই তন্তুগুলো আরও জমা হয়ে হয়ে একটা ফাইবার বড় তন্তু সৃষ্টি করে, যে তন্তু দিয়ে আমরা আসবাবপত্র তৈরি করি। অর্থাৎ আমাদের বস্ত্রের জন্য কাঠ দরকার, আর কাঠের জন্য সেলুলোজ দরকার, আর সেলুলোজের জন্য দরকার বিটাডি গ্লুকোজ। আর বিটাডি গ্লুকোজ কিন্তু আসে সালোক সংশ্লেষণের মাধ্যমে। অর্থাৎ সালোক সংশ্লেষণ হয় বলেই কিন্তু আমরা বাসস্থান নির্মাণ করতে পারি। বস্ত্রের ক্ষেত্রে আমরা একইভাবে ব্যাখ্যা করতে পারি। বস্ত্র তৈরি করতে গেলে সুতার প্রয়োজন, আর সুতাগুলো আসে মূলত আঁশ থেকে, আর আঁশ আসে কিন্তু সেলুলোজ থেকে, আর সেলুলোজ আসে বিটাডি গ্লুকোজ থেকে, আর বিটাডি গ্লুকোজ আসে সালোক সংশ্লেষণ থেকে। বিধায় আমরা বলতে পারি সালোক সংশ্লেষণ আমাদেরকে বস্ত্রেরও যোগান দিচ্ছে। শিক্ষার ক্ষেত্রে আমরা একই কথা বলবো। আমাদের বই পুস্তকের জন্য যে পাতাগুলো আছে, এই পাতাগুলোতে সেলুলোজ থাকে, আর সেলুলোজ মানেই তো বিটাডি গ্লুকোজ, যা আমাদের সালোক সংশ্লেষণ থেকে আসে। ফলে আমরা শিক্ষা খাতে যে ব্যাপক একটা অবদান রেখেছে, এই যে পৃষ্ঠাগুলো বা পাতাগুলো, বইয়ের পাতা, এগুলো মূলত সেলুলোজ থেকে আসে, যা উদ্ভিদের দেহাংশ। সর্বশেষ হচ্ছে যে চিকিৎসা ব্যবস্থাপনায় বিভিন্ন ভেষজ উদ্ভিদ ব্যাপকভাবে সমাদৃত। এই ভেষজ উদ্ভিদগুলো কিন্তু টিকে আছে ফটোসিনথেসিসের মাধ্যমে। সালোক সংশ্লেষণ আছে বলেই ভেষজ উদ্ভিদগুলো টিকে আছে। এই মুহূর্তে যদি সৃষ্টিকর্তা মনে করেন যে আমি আজ থেকে সালোক সংশ্লেষণ তো একটা নেয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা একটা বিশাল নেয়ামত, তো আল্লাহ যদি এখন মনে করেন যে আমি আজকে সালোক সংশ্লেষণটাকে উঠায় নেব, এই নেয়ামত আমি আর পৃথিবীবাসীকে দিব না, ওকে, তিনি অর্ডারটা উঠায় নিলেন যে সালোক সংশ্লেষণ তুমি চলে আসো। সালোক সংশ্লেষণের সাথে জিনিসের যত বিষয়গুলো সব আসমানে উঠায় নিল। তাহলে সালোক সংশ্লেষণ হলো না। এবার তুমি চিন্তা করো যে আমরা খাদ্য পাবো না, বস্ত্র পাবো না, বাসস্থান পাবো না, কিচ্ছু পাবো না, আমরা পৃথিবীতে সার্ভাইভ করতে পারবো না। অর্থাৎ মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য এবং এই পৃথিবীকে বাসযোগ্য করার জন্য সালোক সংশ্লেষণের কোনো বিকল্প নেই। আমি আশাবাদী বন্ধুরা, এই ভিডিও টিউটোরিয়াল ক্লাস থেকে তোমরা সালোক সংশ্লেষণের গুরুত্ব সম্বন্ধে একটা ধারণা লাভ করতে পেরেছো। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেন তোমাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল ক্লাসে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।